হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। এপিসোডটির নাম হচ্ছে অদৃশ্য মানব। আর দেনা করছিল আমরা গল্প শুরু করি। আর গল্পের ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা গল্প শুরু করি। মধ্যরাতে ঘুম ভাঙতে নীলা খেয়াল করলো সে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল। ওর শরীর ঘামতে থাকলো। নীলা তাড়াতাড়ি করে কাপড় পরিধান করলো। নীলা বুঝতে পারলো প্রতি রাতের মতো আজকেও কেউ ওকে ধর্ষণ করেছে। নীলা তার রুমের দরজা চেক করলো। দরজা তো ঠিকই আছে, কিন্তু এ কী করে সম্ভব? দরজা না খুলেই কেউ আমার সাথে কিভাবে এমন করতে পারে? পরের দিন নীলা এই বিষয়টা নিয়ে অনেক ভাবলো, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। নীলা তার বাবা মাকে এই কিছুই বলতে পারছিল না। কী বা বলবে? কি করে একটা মেয়ে তার বাবা মাকে বলবে যে তাকে কেউ প্রতি রাতে ধর্ষণ করে? নীলা ভাবলো এটা হয়তো তার মনের ভুল হবে হয়তো। তাই নীলা ভাবলো আর একটা রাত দেখে যাক। পরের দিন রাতে নীলা ঘুমিয়েছিল। সেই দিনও ওর সাথে একই ঘটনা ঘটলো। নীলা সেই রাতে বিছানা থেকে উঠতে পারছিল না। আসলে একটা মেয়ের সাথে তার অনেক সাথে তো পরেও জোর করে মিলন করা যায় আর কি। নীলা কোনো মতে বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নিল। নীলা খুব ক্লান্ত লাগছিল। সে বুঝছিল না তার কি করা উচিত। নীলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল আর ভার্সিটিতে চলে গেল। নীলা ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে। পরক্ষণেই নীলা বান্ধবী আসলো আর সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নীলা, কি ভাবছিস? নীলা বুঝছে না কথাগুলোর বান্ধবীকে বলা উচিত হবে কি না। আর একবার ভাবলো ও ছাড়া তো আর কারোর সাথে বলতেও পারবো না। তাই নীলা সিদ্ধান্ত নিল ওকে সব খুলে বলবে। নীলার বান্ধবীকে সব খুলে বলল। ওর বান্ধবী সব শুনে হাসতে থাকলো, কিন্তু নীলা এমন চিন্তার মুখ দেখে ওরও একটু সন্দেহ হলো। কথাটা কি সত্যি নাকি? নীলা কান্নার সুরে বলল, ওর বান্ধবী বলল, ভয় পাস না, আমি তো আছি। আজ রাতে আমি তোর বাসায় তোর সাথে থাকবো। নীলা একটু খুশি হলো, অন্তত আজ একা একা থাকতে হবে না এই কথাটা ভেবে। ওর বান্ধবী নীলার সাথে ওর বাসায় চলে গেল। ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ল। ওরা দুজনে পাশাপাশি শুয়েছিল। ঠিক মধ্যরাতে ওর বান্ধবী খেয়াল করলো বিছানার কাঁপছে। নীলার বান্ধবী তার তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো আর দেখতে পেল নীলার সারা শরীর ঘেমে গেছে আর নীলা ছটফট করছে। নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এই অবস্থায় দেখে নীলার বান্ধবী খুব ভয় পেয়ে যায়। নীলার বান্ধবী খেয়াল করলো নীলার সমস্ত শরীর ঘামছে। নীলা পুরো ছটফট করছে। নীলার বান্ধবী নীলাকে ডাকলো। প্রায় 10 মিনিট ডাকার পর নীলা তার চোখ খুললো আর চোখ খুলে তার বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো আর বলল কে যেন তাকে জড়িয়ে ধরেছিল। তাই নীলা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আর কে যেন ওর ঠোঁটে ঠোঁট কামড় দিয়েছিল। নীলার বান্ধবী খেয়াল করলো নীলার ঠোঁটের এক পাশ থেকে হালকা রক্ত বের হচ্ছে। এবার ওর বান্ধবী একটু নয় অনেকটাই ভয় পেয়ে গেল। এবারও পুরোপুরি বিশ্বাস হচ্ছে যে নীলার কথাগুলোই সত্যি। তাহলে ও নীলাকে বলল, নীলা, এই বিষয়টি লুকিয়ে রাখার বিষয় নয়, তুই সব কিছু আন্টি আঙ্কেলকে খুলে বল রে। একটা না একটা রাস্তা ঠিকই বের হবে। নীলা বসছিল না ও কী করবে। সকালে ওটা ফ্রেশ হয়ে নিল নীলা। আজ আর ভার্সিটিতে গেল না নীলা। নীলার রুমে বসে ভাবছিল কি করা যায়। ঠিক সেই সময় নীলার মা ওর রুমে আসলো আর নীলাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, আজও ভার্সিটিতে গেল না কেন? নীলা ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব খুলে বলল প্রতি রাতে কেউ একজন ওকে ধর্ষণ করে। নীলার মা কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর উনি বলল, এসব কথা তুই আমাকে এখন বলছিস কেন? আগে কেন বলিসনি? নীলা বলল, আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম মা। নীলার মা নীলাকে বলল, ভয় পাস না মা, আমি তোর বাবার সাথে কথা বলছি। নীলার বাবাও কথাগুলো শুনে খুব অবাক হয়ে গিয়েছিল। এটাও কি সম্ভব? পরের দিন রাতের কথা। নীলা তার রুমে শুয়েছিল। ঠিক মধ্যরাতে নীলার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। নীলার বাবা মা নীলার রুমে গেল আর গিয়ে দেখতে পেল নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার বাবা মা দেখলো নীলার চুলগুলো এলোমেলো, শরীরে কিসের জন্য জখম। নীলার মা বুঝতে পারে আজও নীলার সাথে খারাপ কিছু হয়েছে।
ওনারা নীলাকে ওনাদের রুমে নিয়ে গেল। পরের দিন নীলার মা বলে মসজিদের হুজুরকে একটু ডেকে আনতে, একটু ওনার কাছে নীলাকে দেখাতে হবে। হুজুরকে ডাকা হলো। হুজুর বাড়ি ঢুকেই অবাক হয়ে গেল। কেউ একজন হুজুরের কানের কাছে গিয়ে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। হুজুর শুধু বলল, আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব ওনার বিয়ে দিয়ে দিন, নয়তো ওকে বাঁচানো আর কোনো উপায় নেই। পরের দিন নীলার আব্বু শুনতে পায় যে হুজুর তাদের বাড়ি এসেছিল, সেই হুজুর নাকি মারা গেছে। হুজুরের লাশটা পাশের কবরস্থানে পড়েছিল। নীলার বাবা হুজুরের জানাজারে উপস্থিত হয়েছিল। উনি এসে নীলাকে বলল, হুজুরকে খুব খারাপভাবে মেরে ফেলা হয়েছে। উনি আরও বলল, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এটা অন্য কোনো কিছুর কাজ। নীলা ভয়ে ভয়ে ওর বাবার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, অন্য কিছু মানে বাবা? নীলার বাবা বলতে গিয়েও থেমে গেল। উনি বলল, কিছু না মা, তুই চিন্তা করিস না। হয়তো নীলা ভয় পাবে, এ কথা ভেবে উনি কিছুই বলল না। হুজুরের মৃত্যুর পর থেকে নীলার বাবা খুবই ভয় পেয়ে আছে। উনি এখন বুঝতে পেরেছেন যে যেই হোক ও খুব শক্তিশালী একজন, ওর কাছ থেকে আমার মেয়েকে বাঁচানোটা অতটাও সহজ হবে না। উনি ওনার স্ত্রীকে ডাকলেন আর বললেন নীলারকে খেয়াল রাখতে। পরের দিন রাতের ঘটনা। নীলা আজও একা ঘুমায়নি। আজ ওর সাথে ওর মা শুয়ে আছে। ঠিক মধ্যরাতে নীলার মায়ের ঘুমটা ভেঙে গেল আর তিনি দেখতে পেলেন নীলার খাটের উপরে নেই। নীলার মা অন্ধকারে নীলাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালেন আর লাইট জ্বালিয়ে উনি একটা চিৎকার দিয়ে উঠলেন। উনি দেখতে পেলেন নীলা বিছানার উপরে হাওয়ায় শুয়ে আছে। উনি তাড়াহুড়া করে নীলার বাবার রুমে চলে গেলেন আর ওনাকে সাথে নিয়ে নীলার রুমে আসলো। কিন্তু এখানে তো সবই ঠিক আছে, নীলা খাটের উপরে বিছানায় শুয়ে আছে। ওনারা নীলাকে ডাকলো আর নীলা জিজ্ঞাসা করছে, কি হয়েছে মা? এত রাতে তোমরা দুজনে একসাথে আমার রুমে যে? তার মানে নীলা কিছুই জানে না। ওরা নীলাকে কিছুই বলল না। নীলার মা আর বাবা দুজনে মিলে খুব চিন্তিত। ওনারা বসে আলোচনা করছে কি করা যায়। তখন নীলার বাবা নীলার মাকে বলল, একটা কবিরাজের সাথে কথা বললে কেমন হয়? নীলার মা বলল, হ্যাঁ তুমি তাই করো। নীলার বাবা বলল, আগে যে করেই হোক নীলাকে বাড়ি থেকে দূরে কোথাও সরাতে হবে। ঠিক সেই সময় গ্রাম থেকে একটা ফোন আসলো আর নীলার বাবার ভাই জানালো ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। নীলার বাবা ভাবলো এই সময় নীলাকে বাড়ি থেকে দূরে সরানো। পরের দিন নীলার বাবা নীলাকে গ্রামে পাঠালো। নীলা গ্রামে গিয়ে একটু শান্তি পেল। ভাবলো হয়তো কয়েকটা দিনের জন্য এইসব থেকে মুক্ত পাবো। সারাদিন নীলা ভালোই কাটলো। রাতের কথা, নীলা একটা রুমে একাই শুয়েছিল। মধ্যরাতে নীলা খেয়াল করলো কেউ একজন ওর সাথে রুমে আসে। নীলা খুব ভয় পেয়ে গেল। নীলা খেয়াল করলো কেউ একজন ওর কানের কাছে এসে বলছে, কিরে তোর কি মনে হয় তুই নিজে এই গ্রামে এসেছিস? না, আমিও তোকে এই গ্রামে টেনে নিয়ে এসেছি। নীলা এই কথাটা শুনে খুব ভয় পেয়ে গেল। নীলার পুরো রুমে কেউ একজন উচ্চস্বরে হাসছিল। নীলা এতটাই ভয় পেয়ে গেল যে ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কাউকে ডাকতেও পারছে না। ভয়ে ওর গলার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে। নীলার ফোনটা খুঁজতে থাকলো, কিন্তু ফোনটা খাটের নিচে পড়ে ছিল। নীলা ফোনটা খাটের নিচ থেকে তুললো আর ফোনের টর্চ জ্বালাতেই চাইলো, কিন্তু আজব ঘটনা কি জানেন, মোবাইলের টর্চটা জ্বলছিল না। নীলা আরও বেশি ভয় পেয়ে গেল। নীলা মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে চাইলো, কিন্তু পারছিল না, কারণ ভয়ের চোটও সব ভুলে গেছে। নীলা ওর বান্ধবীকে একটা মেসেজ করলো আর বলল আয়াতুল কুরসিটা সম্পূর্ণ লিখে পাঠাতে। ওর বান্ধবী জিজ্ঞাসা করলো কি হয়েছে। নীলা বলল, এখন কিছু বলতে পারবো না, যা বলছি তাই তাড়াতাড়ি কর। নীলার বান্ধবী পুরো আয়াতুল কুরসিটা লিখে পাঠালো। নীলা দেখতে দেখতে আয়াতুল কুরসিটা পড়তে শুরু করলো। কিছুক্ষণ পড়ার পর নীলা খেয়াল করলো এখন তার রুমের আওয়াজটা একটু কমেছে। নীলা সেই দিন রাত আর একটু ঘুমায়নি। সারা রাত আয়াতুল কুরসি ও দোয়া পাঠ করেছে। ফজরের আজান হয়ে যাওয়ার পর নীলা ঘরের বাইরে চলে আসলো আর এসে নীলা ওর বাবাকে ফোন করলো আর ওর বাবাকে সব খুলে বলল। নীলার বাবা কথাটা শুনে খুবই অবাক হয়ে গেল। তার মানে ওই জিনিসটা আমার মেয়ের পিছন পিছন ওইখানেও পৌঁছে গেছে। নীলার বাবা বলল, তুই ভয় পাস না মা, আমরা আজকেই তোর ওখানে চলে আসছি। নীলা বাবা ততক্ষণে গ্রামের উৎসবে বেরিয়ে পড়ল। নীলার বাবা তার নিজের গাড়ি করেই আসছিল। তিনি প্রায় গ্রামে এসেই পড়েছেন।
গ্রামে প্রবেশের পথে তিনি খেয়াল করলেন একজন ছেলে ওনার জন্য দাঁড়িয়ে আছে। উনি গাড়ি থামালেন আর ছেলেটা বলল, নীলা আমাকে পাঠিয়েছে আপনাকে এগিয়ে নিতে। নীলার বাবা ছেলেটাকে গাড়িতে উঠতে বলল। ছেলেটা গাড়িতে উঠে পড়ল। নীলার বাবা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তুমি নীলাকে কিভাবে চেনো? ও তো শহরে থাকে। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু চুপচাপ করে আছে। নীলার বাবা আবারও জিজ্ঞাসা করলো, বলো কিভাবে চেনো? ছেলেটা বলল, আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি, আমি তোর পিছনে পড়ে আসি। নীলার বাবার কথাটা শুনে অবাক হলো, আর উনি পিছনে তাকিয়ে অবাক। ছেলেটা উধাও, ছেলেটা গাড়িতে নেই। নীলার বাবা খুব অবাক হয়ে গেল। উনি গ্রামের বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু কাউকে কিছু জানালেন না। বিকেলবেলা নীলার বাবা নীলাকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছিল। গ্রামের পাশে বটগাছের নিচ দিয়ে তারা যাচ্ছিল। হঠাৎ পাগলের মতো চুল আর দাড়ি এগুলো লম্বা লম্বা দেখতে একটা লোক নীলাকে দেখে। হঠাৎ পাগলের মতো চুল আর দাড়িগুলো লম্বা লম্বা দেখতে একটা লোক নীলাকে দেখে বলল, তুই নীলা না? কেন এসেছিস সেই গ্রামে? যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে, এই গ্রাম থেকে চলে যা। লোকটার কথা শুনে নীলা আর ওর বাবা খুবই ভয় পেয়ে গেল। নীলার বাবা লোকটাকে জিজ্ঞাসা করলো, পাগলের মতল কি বলছেন এইসব? যত সব পাগলের মতল কথা। কিন্তু নীলা খুব ভয় পেয়ে গেল, কারণ লোকটা কিভাবে নীলার নাম জানতে পারলো? কী করেই বা জানলো নীলা এই গ্রামে প্রথম এসেছে? নীলা ওর বাবাকে বলল, চলো এখান থেকে বাবা, আমরা বাড়ি ফিরে যাই। নীলা আর তার বাবা গ্রামে তাদের বাড়ি ফিরে এলো। বিয়ে বাড়ি তো একটু কোলাহলপূর্ণ ছিল। নীলার বাবা নীলাকে জিজ্ঞাসা করলো যে, তুই আমাকে আনতে কাউকে কি পাঠিয়েছিলি? নীলা বলল, কই না তো, আমি তো এখানে কাউকে ঠিক মতো চিনি না, কি করে কাউকে পাঠাবো? আর তুমি তো এই গ্রামে সব কিছুই চেনো, কিন্তু কেন বাবা, কি হয়েছে? নীলার বাবা নীলাকে কিছুই বলল না। হয়তো এই কথা শুনলে ও আরও ভয় পেয়ে যাবে। যে রাস্তায় ওর সাথে দেখা হয়েছিল সে নীলার পিছনে পড়ে আছে। নীলার বাবা বুঝতে পারেন যে ওই জায়গাটায় নীলার জন্য নিরাপদ নয়। উনি ভাবলেন কাল বিয়েটা মিটে গেলেই নীলাকে এখান থেকে নিয়ে চলে যাবে। নীলাকে ওর বাবা রাখলো আর বলল সব গুছিয়ে রাখতে, যে কাল বিয়েটা মিটে গেলেই আমরা শহরে চলে যাব। আজ বিয়েটা ভালোভাবেই মিটেছে, কোনো ঝামেলা ছাড়াই। নীলার বাবা ভাবলো, যাক এবার শহরে ফেরা যাক। তারা রেডি হলো শহরে চলে আসার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে কে যেন বলল, বাড়ির একটা 5 বছরের ছোট্ট ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে শুরু করে দিল, কিন্তু ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিয়ে বাড়িটা নিমিষে থমকে গেল। পুরো বাড়ির লোকেরা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ছেলেটাকে খুঁজে পাওয়া গেল, কিন্তু জীবিত না, মৃত অবস্থায়। ছেলেটার লাশ বাড়ির পাশে পুকুর থেকেই পাওয়া যায়। কিন্তু নীলার বাবা একটা বিষয় খেয়াল করলো, ওই হুজুরের মৃত্যুর পরও শরীরে যেমন দাগ ছিল, এই ছেলেটার শরীরও ঠিকই একই দাগ। নীলার বাবা দাগগুলো দেখে চমকে উঠলেন। উনি বুঝতে পারলো এটা ওরই কাজ। আমাদের এই গ্রামে ধরে রাখতে ওই ছেলেটাকে মেরে ফেলেছে, যে হুজুরকে মেরেছিল। পুরো বিয়ে বাড়িটা মাওরা বাড়ি পরিণত হলো। নীলা তার রুমে শুয়েছিল। কেবল সন্ধ্যা হয়েছে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। নীলা শুনতে পেল সেই অদ্ভুত হাসি। কেউ একজন চিৎকার করে হাসছে। কি ভয়ঙ্কর কণ্ঠ, জোরে জোরে হাসছে আর বলছে, কি ভেবেছিলি এখান থেকে চলে যাবি? তোর কি মনে হয় তুই এখানে তোর নিজের ইচ্ছায় থেকেছিস? আরে আমি তোকে এখানে আটকে রেখেছি, তুই যেখানেই যাস না কেন আমি তোর পিছনে ছাড়বো না। নীলা পুরো রুম কারো অষ্টহাসিতে ফেটে যাচ্ছে। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার চিৎকার শুনে বাড়ির সবাই নীলার রুমে চলে গেল। গিয়ে দেখলো নীলা অজ্ঞান হয়ে গেছে। নীলার বাবা তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে আনতে বলল। ডাক্তার ডাকা হলো আর নীলা সুস্থ হয়ে উঠল। নীলার বাবা নীলাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? নীলা ওর বাবাকে বলল, ও আবার এসেছিল, ও আমাদের এখান থেকে যেতে দেবে না বাবা, ও আমাদের এইখানে আটকে রেখেছে। নীলার বাবা বলল, তুই ভয় পাস না, আমি জানি ও আমাদের এইখানে আটকে রেখেছে। আর যে ছেলেটা আজ পানিতে পড়ে মারা গেল ওকে ওই মেরেছে। এই কথাটা শুনে নীলা আরও বেশি ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা চল আমরা এখনই এইখান থেকে চলে যাই, নয়তো আমাকেও মেরে ফেলবে। নীলার বাবা বলল, মা, কাল আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার আগে এই গ্রামের একজন ভালো কবিরাজ আছে, ওনার সাথে দেখা করা যাক। সেদিন রাতটা ওই গ্রামেই কাটলো।
সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। নীলা আর তার বাবা আজ বিকেলে ফিরে যাবে। তাই নীলার বাবা নীলাকে বলল, চল ওই গ্রামে কবিরাজের সাথে দেখা করে আসি। নীলা আর তার বাবা কবিরাজের বাড়ি গেল। কিন্তু অদ্ভুত ঘটনা, কবিরাজও একই কথা বলছে তুমি এই গ্রামে কেন এসেছো? বাঁচতে চাও তো আজ এই গ্রাম থেকে চলে যাও, আর কখন এই গ্রামে এসো না। নীলার বাবা বলল, কবিরাজ সাহেব কিছু একটা করুন দয়া করে। কবিরাজ বলল, এখানে আমার কিছুই করার নেই। আপনি জানেন না ও কত শক্তিশালী। আমি আমার নিজের জীবনটা হারাতে চাই না। শুনুন, আপনাকে একটা কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, নয়তো একমাত্র বিয়ের পরেই ওর জীবনকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। কবিরাজও আমাদের দিকে ভয় পেয়ে গেল। কবিরাজ শুধু বারবার এইদিকে ওইদিকে তাকাচ্ছিল। মনে হচ্ছে উনি দেখেছেন কেউ ওনার কথা শুনেছে হয়তো। নীলার বাবা বুঝতে পারছে না উনি এখন কি করবেন, কিভাবে এতটুকু সময়ের মধ্যে নীলার বিয়েটা দেবেন। নীলা আর তার বাবা তাড়াতাড়ি গ্রামের বাড়ি ফিরে গেল। এসে তারা রেডি হলো শহরে চলে আসার জন্য। নীলা তার মোবাইলটা খুঁজে পাচ্ছিল না, অনেক খুঁজলো কিন্তু পেল না। নীলার বাবা বুঝতে পারলো এটা ওরই কাজ, আবার আমাদের আটকানোর চেষ্টা। নীলার বাবা নীলাকে বলল, খুঁজতে হবে না মা, চলে এসো, নতুন একটা কিনে নিও। নীলা ফোন খোঁজা বন্ধ করলো আর গাড়িতে এসে বসে পড়লো। সবার কাছ থেকে বিদায় নিল। নীলার বাবা গাড়িটা চালাচ্ছিল আর নীলা পিছনে বসেছিল। ঠিক যখন গ্রামের শেষ মাথা ওরা পৌঁছাছে, তখন নীলার বাবা দেখলো একজন বৃদ্ধ মহিলা গাড়ি থামাতে বলছে। নীলার বাবা গাড়িটা থামালো। বৃদ্ধ মহিলাটা বলল, ওনাকে একটু সামনে গাড়ি করে নামিয়ে দিলে ভালো হয়। নীলার বাবা মহিলাটা গাড়িতে উঠতে বললেন। মহিলাটা গাড়িতে ওঠা মাত্রই নীলার কাকার ফোন এলো আর উনি নীলার বাবাকে বলল, ভাইজান আপনারা যে কবিরাজের কাছে গিয়েছিলেন উনি মারা গেছেন। নীলার বাবা চমকে উঠলেন, মানে কিভাবে মারা গেল? ওনার ভাই বলল, গ্রামের বট গাছে ওনার মৃতদেহটা ঝুলেছিল। নীলা খেয়াল করলো গাড়িতে বসে থাকা বৃদ্ধ মহিলাটা আস্তে আস্তে ওইদিকে চেপে আসছে। নীলা খুব ভয় পেয়ে গেল। মহিলাটা নীলার ঘা ঘেঁষে বসলো। একটু পর নীলা শুনতে পেল মহিলাটার কানে কাছে সে বলছে, কিরে চলে যাচ্ছিস? যা, কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার বাবা পিছনে ঘুরে দেখে মহিলাটা উধাও। নীলার বাবা এবং নীলা দুজনেই খুব ভয় পেয়ে গেল। নীলা ভয়ের চোটে কান্না করতে শুরু করে দিল। নীলার বাবা গাড়িটা থামালো আর নীলাকে বলল, সামনে এসে বসতে। নীলা গাড়ি থেকে নেমে এলো আর সামনে এসে বসলো। পুরোটা রাস্তা নীলা ওর বাবাকে জড়িয়ে ধরেছিল। নীলারা বাড়ি ফিরে এলো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। নীলার বাবা বাড়ি ফিরেই নীলার মাকে ডাকলো আর বলল, গরম পানি করে নীলাকে গোসল করিয়ে দিতে। নীলার মা জিজ্ঞাসা করছিল কি হয়েছে। নীলার বাবা নীলার মাকে সব খুলে বলল আর বলল, কিছু একটা খুব শীঘ্রই করতে হবে, নয়তো আমার মেয়ের কিছু একটা হয়ে যাবে। ওনারা দুজনে বসে বসে ভাবছিলেন কি করবেন এখন, কার কাছে যাবেন ওনারা। কিছু ওনাদের মাথায় ঢুকছে না। নীলার বাবা নীলার মাকে বলল, তার জানা মতে নাকি কোনো একজন বড় পীর আছে, ওনার সাথে কথা বললে কেমন হয়। নীলার মা বলল, হ্যাঁ কথা বলে দেখো, যদি একটা উপায় পাওয়া যায়। পরের দিন রাতের কথা, নীলা তার মায়ের সাথে তার মায়ের রুমে শুয়েছিল। মধ্যরাতে আজ নীলা খেয়াল করলো নীলার মা ছটফট করছে আর বিছানায় শুধু হাত দিয়ে আঘাত করছে। নীলা তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো আর দেখতে পেল তার মায়ের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নীলা তাড়াতাড়ি তার বাবাকে ডাকলো। নীলার বাবা তাড়াতাড়ি নীলার মাকে ডাকতে থাকলো। প্রায় 10 মিনিট পর নীলার মায়ের হোশ হলো। নীলার মা কান্নার সুরে বলল, কে একজন ওনার উপর খুব রেগে আছেন। হঠাৎ সে এসে নাকি ওনার গলা চেপে ধরেছিল, যার কারণে উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তাই ওনার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করেছিল। নীলার মা খুব ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা প্রতিদিন তো আমার কাছে আসে, তাহলে আজ মাকে মারার চেষ্টা করলো কেন? নীলার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝতে পারছি না, ও তোকে একা একা চায়, ও চায় না তোর সাথে কেউ থাকুক। তোর মা তো তোর সাথে শুয়েছিল, তাই তো তোর মায়ের উপর রেগে গেছে আর তোর মাকে মেরে ফেলার চেষ্টা করছে। নীলার মা মেরে ফেলার কথাটা শুনেই খুব ভয় পেয়ে গেল। সেদিন রাতে নীলার মাও আর ওর বাবা ওদের মধ্যে কেউই একটুর জন্য ঘুমায়নি। সারা রাত তারা জেগেছিল। পরের দিন নীলার বাবা ওই পীরের কাছে গেল আর সমস্ত ঘটনা খুলে বলল। আরও বলল এইসব মৃত্যুর কথা। পীর
নীলার বাবার কথা শুনে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কোনো অতৃপ্ত আত্মার কাজ যে তোমার মেয়ের পেছনে পড়ে আছে। নীলার বাবা পীরকে জিজ্ঞাসা করলো, তাহলে কি করব আমরা? তিনি বললেন, তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর একটা তাবিজ দিয়ে বলল, যতদিন না বিয়ে হচ্ছে ওকে এই তাবিজটা পরিয়ে দিয়ে রেখো, অশুভ আত্মার কাছে আসতে পারবে না। নীলা বাবা নীলাকে ওই তাবিজটা পরিয়ে দিল। তাবিজ পরার 3 দিনের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। নীলার বাবা মা ভাবলো সমস্যা বোধ দূর হলো, কিন্তু চতুর্থ দিন ওনারা 3 জনে একসাথে বসেছিল। হঠাৎ পুরো ঘরের জিনিসপত্র কাঁপতে থাকলো, আর পুরো ঘর কারো অষ্টহাসিতে ফেটে যাচ্ছিল। আর কেউ একজন চিৎকার করে বলছিল, কি ভেবেছিস তুই এই সমস্যার একটা তাবিজ দিয়ে আমাকে তাড়িয়ে দিবি? পৃথিবীর কোনো শক্তি তোর কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না। এই কথা শুনে নীলা ও তার মা বাবাও খুব ভয় পেয়ে গেল। নীলা ওর মাকে জড়িয়ে ধরলো। নীলা খেয়াল করলো ওদের আয়নায় বড় বড় করে লেখা উঠেছে, দুনিয়ার কোনো শক্তি তোকে আমার আলাদা করতে পারবে না। আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি মেরে ফেলবো। লেখাগুলো রক্ত দিয়ে লেখা হচ্ছিল। নীলার বাবা কিছুই বুঝতে পারছিল না উনি কি করবেন এখন। উনি তাড়াতাড়ি ওই বড় পীরের কাছে ছুটে গেলেন। পীরকে সব খুলে বললেন। পীর জানালো, এই অশুভ শক্তিটা নাকি এখানেও এসেছিল আমার উপর আক্রমণ করার জন্য, কিন্তু ওই পবিত্র জায়গা ও এখানে কিছুই করতে পারেনি। পীর জানালো ও নাকি খুব শক্তিশালী, ওকে হারানো খুব কঠিন একটা কাজ। পীর নীলার বাবাকে বলল, আপনি গোপনে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, হতে পারে ও আপনার মেয়েকে পিছন ছেড়ে দিতে পারে। নীলার বাবা পীরের সাথে দেখা করে শেষ করে সরাসরি তার বন্ধু রহমান সাহেবের বাড়ি চলে যান, আর তার পায়ে ধরে রিকোয়েস্ট করেন যেন তার ছেলের সাথে নীলার বিয়েটা দেন। রহমান সাহেব নীলার বাবার কথাটা ফেলতে পারলেন না, উনি রাজি হয়ে গেলেন। নীলার বাবা বিয়ের কথাটা সম্পূর্ণ গোপন রাখতে বললেন, কাউকে বলতে মানা করতে বললেন, আর বিয়েটা কালকের মধ্যেই দিতে হবে। রহমান সাহেব জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি কেন করছেন? নীলা বাবা বলল, বিয়েটা মিটে গেলে আপনাকে সব খুলে বলবো, বিয়ের আগে কিছু জিজ্ঞাসা করবেন না। নীলার বাবা বাড়ি ফিরে এসে তার রুমে চলে গেল, আর রুমের দরজা বন্ধ করে নীলার মাকে বলল, নীলাকে বাঁচানোর উপায় একটাই, ওর বিয়ে দিতে হবে। বিয়ের পর ওর জীবন বাঁচতে। নীলার মা জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাওয়া যাবে? নীলার বাবা বলল, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে এসেছি। রহমান সাহেবের ছেলের সাথে নীলার বিয়ে ঠিক করে এলাম। কাল বিয়ে, তুমি শুধু কাল নীলাকে রেডি করে রেখো। নীলা বাবা বলল, একবার নীলাকে জানার দরকার ছিল না? নীলার বাবা বলল, ওকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্যই তো আমি এইসব করেছি। ওকে কিছু জানাতে হবে না, তুমি শুধু ওকে সাজানোর ব্যবস্থা করো, বাকিটা আমি সামলে নেব। আজ নীলার বিয়ে। নীলার বাবা সব রেডি করে বসে আছেন। বিয়ের কিছু সময় আগে রহমান সাহেবের ফোন এলো। তিনি জানালেন তার ছেলের অবস্থা খুবই খারাপ, তার ছেলের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, বিয়েটা কোনোভাবেই সম্ভব না। নীলার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, আর বুঝতে পারলো এটা ওরই কাজ। যে নীলার বিয়ের কথা ভাববে আমি তাকেও মেরে ফেলবো। এই কথাটা শুনে নীলার বাবা খুব ভয় পেয়ে গেল। উনি মনে মনে বলছিল, হায় রে কপাল, নীলাকে বাঁচানোর একটাই মাত্র উপায় ছিল, আর আজ সেটাও শেষ হয়ে গেল। আমি এখন কি করব? নীলাকে বাঁচাবো? কার কাছে যাব? আমি এখন কি করব? নীলার বাবা কান্না করতে শুরু করে দিয়েছেন। নীলা ওর বাবার কাছে গেল, আর ওর বাবাকে বলল, বাবা তুমি কেঁদো না, দেখো উপরওয়ালা একটা না একটা ভালো উপায় বের করেই দেবেন, তুমি একটু শান্ত হও। নীলার মাও খুব ভয় পেয়ে আসেন। নিজের মেয়ের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলে সব বাবা মায়ে ভয় পাইবার কথা। নীলার মা নীলার বাবার পাশে বসে কাঁদতে থাকলো। নীলা ওদের কান্না দেখে খুবই খারাপ লাগছিল। নীলা ভাবছে, আর শুধু আমার জন্যই আমার বাবা মাকে কাঁদতে হচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। পরদিন সকালে নীলা ভার্সিটির জন্য রেডি হয়। ভার্সিটিতে গেল। ভার্সিটিতে যাওয়ার পথে একটা ছেলে হাত দিয়ে নীলাকে বাজে ইঙ্গিত ইশারা করছিল। নীলার মনটা এমনিতে খুব খারাপ ছিল, তাই নীলা একটু বিরক্ত বোধ করছিল। নীলা ছেলেটার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার সমস্যাটা কি? এইভাবে ইশারা করলো মানে কি? ছেলেটা নীলার সাথে বাজে ভাষায় কথা বলছিল। নীলা ছেলেটাকে চর মারার জন্য হাত তুললো, আর ছেলেটা নীলা হাতটা ধরে ফেললো। নীলা খুব রাগ হলো আর বলল, আমি আজই পুলিশের কাছে যাব। ছেলেটা বলল,
আরে যা যা, তুই জানিস না তুই কার সাথে ঝামেলা করছিস। নীলা ওর বান্ধবীর সাথে ছেলেটার বিষয় নিয়ে আলোচনা করলো। ওর বান্ধবী নীলাকে বলল, এইসব ছেলেদের সাথে ঝামেলা না করার ভালো নীলা, ওরা বড়লোকের বাজে ছেলে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, ছেড়ে দে নীলা, আর কোনো ঝামেলার দরকার নেই। এমনিতে তুই একটা ঝামেলার মধ্যে ফেসে আসিস। নীলা ওর বাবাকে এই বিষয়টা সম্পর্কে জানালো না, কারণ উনি এমনিতে অনেক চিন্তায় আছেন। তার উপর ওনাকে এইসব জানালে আরও বেশি টেনশনে থাকবেন। নীলা ভার্সিটি থেকে বাড়ি চলে আসে, এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। আজ রাতে আর কিছুই ঘটেনি। খুব ভোরে মোবাইলটা রিংটোনের শব্দ নীলার ঘুম ভেঙে গেল। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন করেছেন। নীলা ফোনটা ধরল। নীলার বান্ধবী ভয়ে ভয়ে কণ্ঠে বলল, দোস্ত একটা ঘটনা ঘটে গেছে। নীলা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নীলার বান্ধবী বলল, তোকে যে ছেলেটা রাস্তায় বিরক্ত করেছিল না, যাকে তুই থাপ্পড় মারতে গিয়েছিলি, যে তোর হাতটা ধরে ফেলেছিল। নীলা বলল, কি হয়েছে ওর? ওর বান্ধবী বলল, ওই ছেলেটার হাতকে যেন কেটে ফেলেছে। নীলা এই কথাটা শোনা মাত্রই ভয়ে চমকে উঠল। নীলার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকলো। নীলা ওর বান্ধবীকে জিজ্ঞাসা করলো, কী করে হলো এইসব? ওর বান্ধবী বলল, তা জানি না, কিন্তু ছেলেটা নাকি হাসপাতালে আছে। নীলা বুঝতে পারে এটা ওরই কাজ। ওই ছেলেটা আমার হাত ধরেছিল বলে ওর হাতটা কেটে দিয়েছে। নীলা খেয়াল করলো তার রুমে আবার সেই অষ্ট হাসি, কেউ একজন জোরে জোরে হাসছে। নীলা আজ আর ভয় পেল না। নীলা জিজ্ঞাসা করলো, কে তুমি? কি চাও আমার কাছে? আমাকে এই সব থেকে মুক্ত দাও প্লিজ। কেউ একজন কান্না সুরে বলতে লাগলো, কে আমি জানতে চাও আমি কেন তোমার পিছনে পড়ে আসি? তাহলে শোনো, আমি সেই ছেলে যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো। জানো আমার নাম কি? নীলা বলল, কি নাম তোমার? আমার নাম জোনায়েদ। নীলা চমকে উঠল, জোনায়েতের? সেই জোনায়েদ যে আমাদের ভার্সিটির ফার্স্ট বয় ছিল? হ্যাঁ, আমি সেই জোনায়েদ। কিন্তু তুমি তো হারিয়ে গিয়েছিলে, তাহলে তুমি এখানে কি করে এলে? জোনায়েতের আত্মা বলল, আমি হারিয়ে যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। নীলা বলল, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে সব খুলে বলল। নীলা, আমি তোমাকে খুব ভালোবাসতাম। নীলা বলল, কিন্তু এই কথাটা তুমি তো আমাকে কখনো বলনি। ও বলল, বলিনি, কিন্তু বলতে গিয়েছিলাম। তোমাকে যে বড়লোকের ছেলেটা মানে রানা পছন্দ করতো, সে বলতে দেয়নি। নীলা বলল, কিন্তু রানা তো মারা গিয়েছে। ও বলল, ও মারা যায়নি, আমি ওকে মেরে ফেলেছি। আমি যে তোমাকে ভালোবাসতাম ও কথাটা তুমি জানার আগেই রানা ওর গুন্ডা ছেলে যে নিয়ে যায়। দিনটা ছিল শনিবার, হালকা বৃষ্টি হচ্ছিল। আমি এক গুচ্ছ ফুল হাতে তোমার কাছে আসছিলাম, কিন্তু রানা আমাকে তোমার কাছে পর্যন্ত আসতে দেয়নি। ও আমাকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। ও এবং ওর বন্ধুরা মিলে ভার্সিটির পাশের জঙ্গলে আমার লাশটা মারে চাপা দিয়ে রেখেছে। কথাগুলো শেষ করে জোনায়েতের আত্মা চিৎকার করে কাঁদতে থাকলো আর বলল, কি দোষ করেছিলাম আমি নীলা? শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, তার জন্য আমাকে জীবন দিতে হলো। নীলাও কথাগুলো শুনে কাঁদতে থাকলো। নীলা বলল, কিন্তু এই সব কিছুতে আমার দোষ কোথায় জোনায়েত? তুমি কোনেও আমার সাথে এইসব করছো? আমার সাথে খুব খারাপ হচ্ছে, কিন্তু এতে আমার তো কোনো হাত নেই। জোনায়েতের আত্মা চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি নীলা। ওর চিৎকারের আওয়াজে বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো কাঁপতে থাকে। নীলা বাবা মা খুব ভয় পেয়ে যায়। জোনায়েতের আত্মা আরও বলল, তোমাকে পাওয়ার বাসনায় আমার এই অতৃপ্ত আত্মাকে এখন ওষুধ দেয়নি। আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি নীলা। নীলা বলল, কাউকে জোর করে ভোগ করাকে কি ভালোবাসা বলে জোনায়েত? তুমি আমার সাথে যেটা করেছো এটা ভালোবাসা নয়, তুমি আমার সাথে জোর করেছো। জোনায়েতের আত্মা বলল, আমি তোমার সাথে যা করেছি তা সবই তোমার পাওয়ার জন্য করেছি। জোনায়েতের আত্মা আরও বলল, আজ আমি এই পৃথিবীতে আসি শুধু আমার মা আর তোমার জন্য। আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার মা খুব কষ্টে আছে। এই দুইটি কারণে আমাকে এই পৃথিবীতে মুক্ত দিচ্ছে না। নীলা বলল, তুমি আমাকে এইসব থেকে মুক্ত দাও। জোনায়েতের আত্মা চিৎকার করে বলল, না, আমি কোথাও যাব না। আমি সবসময় তোমার পাশে অদৃশ্য হয়ে ছায়া হয়ে থাকব আর তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। নীলা বুঝতে পারল একে কোনোভাবেই বোঝানো সম্ভব না। একে বোঝানো খুবই কঠিন একটা কাজ। নীলা মনে মনে বলল, একে বোঝাতে হলে অন্য পথ অবলম্বন করতে হবে, হয়তো উল্টো পথে কিছু করে ফেলবে।
নীলার হঠাৎ মনে পড়ল জুনায়েতের মার কথা। একমাত্র ওর মাই পারে ওকে এখান থেকে মুক্ত করতে। নীলা তাড়াতাড়ি ভার্সিটি চলে গেল। ওইখানে থেকে জুনায়েতের বাসার ঠিকানা বের করলো। নীলা সরাসরি চলে গেল জুনায়েতের বাসায়। গিয়ে দেখলো জুনায়েতের মা খুব কষ্টে আছে। নীলা জুনায়েতের মাকে ওর সাথে ওদের বাড়িতে নিয়ে এলো। নীলা জুনায়েতের মাকে বলল, আপনার আর কোনো ভয় নেই, আর কোনো কষ্ট নেই, আপনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। নীলা জুনায়েতের মাকে সব খুলে বলল আর বলল, আপনার ছেলে আমার জন্যই এই পৃথিবীতে পড়ে আছে, আপনি ওকে এখান থেকে চলে যেতে বলুন। জুনায়েতের মা সব কথা শুনে কাঁদতে থাকলো আর বলল, কোথায় আমার ছেলে? নীলা রুমে আসলো আর ডাকলো, জুনায়েত, জুনায়েত। সঙ্গে সঙ্গে জুনায়েতের অদৃশ্য আত্মা হাজির হলো। নীলা বলল, দেখো কাকে নিয়ে এসেছি। নীলা জুনায়েতের মাকে ভিতরে ডাকলো। জুনায়েতের আত্মা ওর মাকে দেখে চিৎকার করে বলছে, মা, ওরা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জুনায়েতের মা বলল, বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? জুনায়েতের আত্মা বলল, মা, আমি আর বেঁচে নেই, তুমি আমাকে দেখতে পাবা না। তুমি কেমন আছো মা? জুনায়েতের মা বলল, আমি খুব ভালো আছি বাবা। এই নীলা আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। ও খুব ভালো একটা মেয়ে। তোর জীবন থেকে চলে যা বাবা, তুই আর ওর সাথে খারাপ কিছু করিস না। এটা তোর মায়ের আদেশ। জুনায়েত কখনো ওর মায়ের আদেশ অমান্য করেনি, আজকেও করলো না। জুনায়েতের অদৃশ্য আত্মা ওর মাকে কথা দিল, ওরা আর কখনো নীলাকে বিরক্ত করবে না। যখন নীলার কোনো বিপদে পড়বে আর ও আমাকে ডাকলে আমি তখনই আসবো ওকে সাহায্য করতে। জুনায়েতের অদৃশ্য আত্মা নীলার কাছে গেল আর বলল, আমার মায়ের খেয়াল রেখো। আর নীলা একবারও বলল না, আমাকে তুমি ভালোবাসো? নীলা বলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শেষ করে নীলা জুনায়েতের অদৃশ্য আত্মাকে ডাকলো, কিন্তু এবার আর কোনো আওয়াজ আসলো না। তার মানে জুনায়েত চলে গেছে। জুনায়েতের অদৃশ্য আত্মা ওর কথা রেখেছে, ও আর কখনোই নীলাকে বিরক্ত করবে না। কিছুদিন পর নীলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কয়েকজন ছেলে নীলাকে খুব বিরক্ত করছিল। নীলা খুব খারাপ লাগছিল। নীলা ওর চোখ বন্ধ করলো আর মনে মনে জুনায়েতকে ডাকলো। নীলা চোখ খুলে দেখতে পেল একটা উড়ন্ত লাঠি ছেলেগুলোকে মারছে। নীলা বুঝতে পারলো জুনায়েত ওকে সাহায্য করতে এসেছে। এরপর থেকে নীলা যখনই কোনো বিপদে পড়তো, জুনায়েতের অদৃশ্য আত্মা ওকে সাহায্য করতে চলে আসতো। এইভাবে আমি আরও একটা অসমাপ্ত ভালোবাসার গল্প সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।